সম্পত্তিটা ওয়াকাফের আছে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের দুটো মন্দিরের সম্পত্তি, মাত্র দুটো মন্দিরের যা সম্পত্তি আছে ওয়াকাফের তাই আছে, সেই ডেটা আমার কাছে আছে। হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দেবে, হিন্দু ভাইদের মধ্যে আর বিজেপিদের মতো দলকে শুভেন্দু অধিকারীদের হাতে মশলা তুলিয়ে দেবে। মশলা কি বলার, কি বলেছে বিধানসভায় একাধিকবার, যে কটা বিজেপির বক্তা বক্তব্য দিয়েছে তাদের অধিকাংশ একটা কথাকে নিয়ে চর্চা করেছে। উনি নাকি 2-3 দিন আগে বলেছেন কলকাতায় দাঁড়িয়ে, যেখানে মুসলমানরা 10 জন 12 জন 15 জন 25 জন মিলে নামাজ পড়বে, কিছুদিন নাকি নামাজ পড়লে বা কন্টিনিউ নামাজ পড়লে নাকি ওটা ওয়াকফের সম্পত্তি হয়ে যাবে, ওয়াকফ হয়ে যাবে। ভাবতে পেরেছেন কত অসত্য কথা বলেছে? এটা নিয়ে যে বক্তাই বক্তব্য দিচ্ছে ওদের অধিকাংশ কথা দিয়ে খোঁচা দিচ্ছে। আচ্ছা এটা কি হয়? এখানে যারা মুসলিম ধর্মের মানুষ আছে অত সহজ? তাহলে বলুন তো, এই রকম ভাবে মিসগাইড করে কি করছে, হিন্দু ভাইদেরকে আরো ভয় দেখিয়ে দিচ্ছে। মানে যা হাত পা ছুটছে, যা করছে, হিন্দু ভাইদের আরো ভয় দেখিয়ে দিচ্ছে। এই এত সম্পত্তি এত সম্পত্তি তেন তেন বলে চিৎকার করছে, ঘোড়ার ডিম সম্পত্তি। একটুখানি সম্পত্তি ওয়াকফের আছে, কতটুকু? একটুখানি, এতটুকু সম্পত্তি আছে, আর হাত পা যা ছুটছে যেন পুরো ভারতবর্ষটাই ওয়াকফের। এমন করে দেখাতে চাইছে কিছু মৌলী সাহেব আছে আর কিছু বক্তারা আছে। আমি আপনাদের বলি, যে সম্পত্তিটা ওয়াকফের আছে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের দুটো মন্দিরের সম্পত্তি, মাত্র দুটো মন্দিরের যা সম্পত্তি আছে ওয়াকফের তাই আছে, সেই ডেটা আমার কাছে আছে। ডেটা যদি ভুল থাকে কেউ শুধরাতে বললে আমি শুধরে নেব। তাহলে বুঝতে পেরেছেন তাহলে কি ভুল বার্তা দিচ্ছে? স্বাভাবিকভাবে হিন্দু ভাইরা মায়েরা বোনেরা কি ভাববে, ওরে বাবা এ তো পুরো ভারত দখল করে ফেলবে, এই বেল বন্ধ করা হোক। এরা যখন বক্তব্য দিচ্ছে ওয়াকফ নিয়ে ফাটিয়ে ফেলছে, কিন্তু এদের এগেনস্টে যে প্রশ্নগুলো উঠছে উত্তর দিচ্ছে না। প্রশ্ন কি উঠেছে যে শুধুই মাত্র নাকি মুসলমানদের জন্য ওয়াকফ বোর্ড আছে, বাকি কোনো ধর্মের জন্য এই ধরনের কোনো বোর্ড নেই, এটা কেন হলো না? জবাব দিতে হবে। কি পড়াশোনা করেনি? সব করে এসেছে, আইনজীবী মানুষ তো। কেন বলছে না উনি? দ্য হিন্দু এন্ডোমেন্টস অ্যাক্ট আছে, 1800 সালের দিকে তৈরি হয়েছে। কেন তিনি বলছেন না দা উত্তরপ্রদেশ আপনার যে মন্দির আছে কাশী বৈষ্ণবনাথ মন্দির অ্যাক্ট 1800 সালের দিকে হয়েছে? কেন তিনি বলছেন না তামিলনাড়ুতে আছে? কেন তিনি বলছেন না কেরলে আছে? কেন তিনি বলছেন না ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আমার হিন্দু ভাইদের জন্য, আমার খ্রিস্টান ভাইদের জন্য, আমার শিখ ভাইদের জন্য, আরো যে সমস্ত ধর্মীয় মানুষজন আছে তাদের জন্য আলাদা আলাদা এই ধরনের বোর্ড আছে, তারা চাইলে তাদের সম্পত্তি তাদের বোর্ডে দিয়ে তারা নিয়ে এসে ভোগ করতে পারে? বলছে না কেন? এটাই বুঝতে হবে কেন আমাদেরকে গাল দেয়। এটা বললে তো আর হিন্দু ভাইরা কি ভয় খাবে? এটা বললে কি শিখ ভাইরা আর ভয় খাবে? এটা বললে তো দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। এই সত্যি তো, আমাদের সম্পত্তি যার ইচ্ছা যায় ওই ভাঁড়ে দিই। আপনার ব্যাপারটা এই ক্লাবে এই পাড়াতে এটা তো হতে পারে যে একটা ওই অনেক জায়গায় আছে সবাই 20 টাকা করে মাসে মাসে দিয়ে বা এই ধরনের একটা টাকা জমিয়ে রাখা হয় ঈদের সময় বা এই সময় যেটা করে আছে, তো একটা ফান্ড কালেক্ট করেন। আমি অত এটা আপনারা এই পাড়া মিলে কি করলেন, বারোয়ারি জায়গা করেন না ভাই? আপনারা জায়গাটা কিভাবে থাকে? সবাইয়ের কন্ট্রিবিউশন থাকে তো, কেউ হয়তো বেশি একটু দিয়ে দিল বা কেউ জায়গা দিয়ে দিলে বাকি ঘেরা টেরা যা আছে সবাই গাঁটের টাকা দিয়ে একটা করি করে একটা ছোট্ট কমিটি করে দিই। কমিটিটার কাজ কি হয়? এটাকে দেখভাল করা। কমিটিটা কি ওটা কি নিয়ে পালাবাচ্ছে পারবে? ওয়াকফ বোর্ডটা কি জানতে হবে। এরা বলছে খাই না মাকে। ওয়াকফ বোর্ড মানে আর ট্রাইব্যুনাল মানে সুপ্রিম কোর্টের ওপরে এমন করে দিচ্ছে, ঘোড়ার ডিম। তা এই নিয়ে ভাই অনেক চর্চা আছে। এখন বলতে বলতে কটা বাজে, আমি এখন ভাই সেই অত এনার্জিও আমার নাই। আমি আপনাদের বললাম যে আবার ফিরে আসি, আমরা একটা লাইভ করব। লাইভ মানে যে আপনাদেরকে 1 থেকে 44 নতুন যে সংশোধনীটা এনেছে 1 থেকে 1-এ কিছু নেই, 2 থেকে শুরু হচ্ছে নাম বদলানো। এটা শুধু নাম বদলাতে চাইছে বিজেপি। আপনার মোগলসরাইয়ের নাম বদলে দিল। আমরা ভেবেছিলাম হয়তো ট্রেন অ্যাক্সিডেন্ট একটা কম হবে, মোগলসরাই নাম বদলে দিয়ে ট্রেন অ্যাক্সিডেন্ট আটকাতে পারছি না, আরো বেড়ে যাচ্ছে। আমরা চাই কম হোক। আচ্ছা প্রত্যেক দিন ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, ভাবতে পেরেছেন? ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? ভারতীয়। এই ইনক্লুসিভ চিন্তা ভাবনা নিয়ে আসেন, আমি নয় আমরা ক্ষতি হচ্ছি। তো
ওই নাম বলতেছে, আরো অনেক পয়েন্টস আছে। সেই পয়েন্টসের উপরে আমরা একবার একটা লাইভে বসবো। আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা ওই সময় আমাদের লাইভটা দেখবেন। এই জন্যই লাইভটা দেখতে বলছি যে এক্সাক্ট কি আছে, আসল আইনে কোথায় কোথায় পরিবর্তন করতে চাইছে, এই পরিবর্তনটা করলে কতটা ক্ষতি হতে পারে, বা কতটা কম বা কত বেশি ক্ষতি হতে পারে, এটা কি উচিত হবে, এই পরিবর্তন করলে সংবিধানের কোন ধারাতে আঘাত লাগছে, কোন জায়গাতে সংবিধানের আঘাত লাগছে, সেই সমস্তগুলো, এবং এর পরিবর্তে এর এগেনস্টে কি বলা যেতে পারে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা একটা আসবো। তাই অনুরোধ করছি, এটা তার আগে যে কেউ মিটিং ডাকলে আপনার ইচ্ছা, আমরা কোনো হস্তক্ষেপ করব না। রাইট টু ফ্রিডম, আপনার অধিকার আছে। রাইট টু মুভমেন্ট, যেখানে ইচ্ছা আপনি যেতে পারেন, আপনি যেতে পারেন। অনুরোধ এটাই যে ওই কাগে কান নিয়ে চলে গেছে, ও দিন গুজার গিয়া ভাই, ও দিন গুজার গিয়া। অনেক ক্যাকা ছিচি করেছিল, আর পার্লামেন্টে যখন সিএ এর বিল পাস হচ্ছিল, পেছনের দরজা দিয়ে এরা পালিয়েছে। তো এটাও দেখবেন ওই করবে। কারণ আজকে আমি বলছি, আপনারা দেখবেন আজকে আমি কিছু কথা আমার কানে এসেছে, আমি আর ডিসক্লোজ করছি না, আমার কিছু কথা কানে এসেছে। দুটো দলের সেশনের পরে লবিতে দাঁড়িয়ে কথা বলছে, আর আমি আসছিলাম, আমার কানে এসেছে, আমি ডিসক্লোজ করছি না। তো এগুলো সব নাটক হচ্ছে, আমি এতটুকু বলে দিলাম। এই যে বিল পাস, এখানে যে রেজুলেশন হ্যান ত্যান, এগুলো সব নাটক হচ্ছে। কিন্তু নাটক হচ্ছে আর না হচ্ছে আমার দেখার প্রয়োজন নাই, আমার বক্তব্যটা আমি সেখানে রেখেছি। তাই আপনাদের বলবো, এই ভাই ইলেকট্রিক কিছু আছে দেখো, তাই আপনাদের বলবো যে আপনারা সজাগ সতর্ক থাকবেন, কোনো ফেতনা ফ্যাসাদে জড়িয়ে পড়বেন না, কারো প্ররোচনায় জড়িয়ে পড়বেন না। তড়িঘড়ি মমতা ব্যানার্জি ওয়াকাফ বিল নিয়ে যে রেজুলেশন আনলেন, আন্ডার অ্যাক্ট 169, এই বিলের পরে, তো তড়িঘড়ি মমতা ব্যানার্জি 22শে মে তো ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, ওবিসি সার্টিফিকেটের বিস্তারিত বলেছেন স্যার। তাহলে আপনি বলুন 22শে মে আর আছে কত তারিখ? ডিসেম্বরের 3 তারিখ, এতদিন আছে। আর আগস্টের 8 তারিখে এই সংশোধনীটা হয়েছিল। আগস্ট আগে আসে না, মে আগে আসে, স্বাভাবিকভাবে শুরু থেকে মে আগে আসছে। 22শে মে 8ই আগস্ট, তাও এটা পার্লামেন্টে জেপিসির কাছে আছে। জেপিসি নাকি টাইম চেয়েছে, পরে সাবমিশন করবে, এতে সাবমিট করবে পার্লামেন্টে। কিন্তু আমার বক্তব্য, দেখুন ওবিসি নিয়ে কোনো চর্চা হচ্ছে না। আমরা বলছি মামলা করেছে, আমি তো 2টো মামলা করেছি। আমি আপনাদের বলি, আমি 2টো মামলা করেছি। একটা নিজের নামে মামলা করেছি, আর একটা যার ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তার খরচ দিয়ে মামলা করেছি। আমি 2টো মামলা করেছি, তার মামলাটা আমি চালাচ্ছি। তো ওটা তো মামলা চলবে। আমরা কি চেয়েছি? হাইকোর্টের অর্ডার যেটা আছে সেটাকে স্টে করা হোক। আর অনেক কিছু চেয়েছি। প্রাইমারি লেভেলে কি চেয়েছি? হাইকোর্ট যে রায় দিয়েছে এটাকে স্টে করা হোক, আরো অনেক কিছু। কিন্তু রায়টা তো স্টে হয়ে যাবে আশা করছি। কিন্তু হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে সেটা কিন্তু আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট সেটাকে উড়িয়ে দেবে, এই ধরনের নাও হতে পারে। কারণ হাইকোর্ট একটা সহজ কথা বলেছে, সহজ এটাই, 1993 এর কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস যেটা যে অ্যাক্ট আছে, আইন আছে, সেই আইনের মাধ্যমে আইনের কে সামনে রেখে এই জনগোষ্ঠীগুলোকে ওর মধ্যে ঢোকান। কি করেছিল এতদিন তৃণমূলের দল, এই কল্যাণ ব্যানার্জির দলেরা কি করেছিল? যে ওই আইনের তোয়াক্কা না করে মনের মতো ভাবে ঢুকিয়ে দিয়েছিল। ভাই সবার আইনের ঊর্ধ্বে কেউ নয়, মোদিও নয়। কেন জানেন? একবার 145 জন এমপিকে সাসপেন্ড করেছিল, আপনারা জানেন কেন করেছিল? একসাথে অত সাসপেন্ড ভারতবর্ষের ইতিহাসে সর্বপ্রথম। কারণ আইনের ঊর্ধ্বে মোদিও নয়। টু থার্ড মেজরিটি না থাকলে এই বিলগুলোকে পাস করাতে পারবে না। সেই জন্য কি করলে? সাসপেন্ড করিয়ে ভটাভট বিল পাস করিয়ে নিল। তাহলে আইনের ঊর্ধ্বে কেউ নয়। রাজ্য সরকারকে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে, সুপ্রিম কোর্টে কেস চলছে, চলুক না, ভালো তো, আমিও তো ওয়েলকাম করছি। না ভালো উকিল দিয়েছে, চিৎকার করার পরে নওশাদ সিদ্দিকীরা ভালো উকিল দিয়েছে, ভালো তো। কিন্তু অন্য যে পার্টটা আছে সেটা করছে না কেন?
অন্য পার্টটা কি, যে এখানে ওই আইন অনুসারে ওই 1993 অ্যাক্ট অনুযায়ী এইগুলো তৈরি করে বিধানসভায় এই ব্যাকরে আপনার ওই বোর্ডকে দিয়ে ওই আপনার কমিশনকে দিয়ে তারপরে বিধানসভায় পাস করিয়ে নিলেই কাজ শেষ। বিধানসভায় তো হামেশাই পাস হবে, কারণ বিজেপি এখন 77 থেকে নেবে 70-এর নিচে নেমে গেছে। আবার তৃণমূলের বন্ধুরা বলছে দরজা খুললেই সব ঢুকে যাবে, তাহলে সব ভেতর ভেতর তৃণমূলের বন্ধু হয়ে বসে আছে। বিল পাস করানোর সময় তো তাহলে বলে দেবে ইশারা করে, এই তোরা আমাদের দিকে ভোট দিবি, নাহলে ওই দিনকে আসবি না, সহজ হয়ে যাবে তো ভাই। তাও করছে না কেন? ওরা কোনোদিনই চায় না আপনি কথা বলুন, ওরা কোনোদিনই চায় না যে ডাঁসি থেকে একটা ছেলে ওঠে, পিছড়ে বর্গের ছেলে, ডাঁসি থেকে একজন আদিবাসী ছেলে, ডাঁসি থেকে একজন দলিত ছেলে, ডাঁসি থেকে একটা মুসলিম ছেলে ওঠে কোন মেডিকেল কলেজে চান্স পাক। ওরা চায় না ডাঁসি থেকে একটা হিন্দু মুসলমান পিছড়ে বর্গের ছেলে কলকাতা ইউনিভার্সিটিতে ভালো জায়গায় তার কোটার ভিত্তিতে চান্স পাক। ওরা কোনোদিন চায় না, ওরা সবসময় চায় এই ঝাড়গ্রামের আদিবাসীটা, ওই দলিতটা, ওই মুসলমানটা সবসময় ওই ওখানেই পড়ে থাকুক। ওদেরকে এসে 1000-1200 টাকা মাসে দেবো, আর ওর মায়েদেরকে বলে দেবো আর কিছু করার দরকার নেই, ওটাই ওদের জন্য এনাফ।